শাহজালালে কার্গো ভিলেজে আগুনে বিপুল ক্ষয়ক্ষতি, বীমা দাবি যাচাইয়ে মাঠে নিয়ন্ত্রক সংস্থা। খোলা যুক্তি মানবেন না ব্যবসায়ীরা, শর্ত পূরণে সহজে অর্থ পাওয়ার আশ্বাস। সরকারি 4 ব্যাংকে খেলাপি ঋণ 1.5 লাখ কোটি টাকার সম্পদ মূল্যায়নে মাঠে নামছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকেই নিতে হবে জানালেন অর্থ উপদেষ্টা। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশনে অবকাঠামোর সংকট, থমকে আছে ভারত নেপালের সঙ্গে বাণিজ্যিক ট্রেন যোগাযোগ। স্টেশনে নেই যাত্রী ছাউনি, বিশুদ্ধ পানি। ছত্রাক, মাজরা পোকা ও ব্লাস্ট সহ নানা রোগে আক্রান্ত নওগাঁর রোপা আমন ক্ষেত, কীটনাশক ব্যবহারেও মিলছে না সুফল। অতিবৃষ্টি ও খরার প্রভাব বলছে কৃষি বিভাগ। এবং বিরল খনিজ নিয়ন্ত্রণের লড়াইয়ে চীন যুক্তরাষ্ট্র, সংকটে পড়তে পারে গাড়ি, চিপস ও ইলেকট্রনিক্স শিল্প। 1 দশকেও কমবে না বেইজিংয়ের আধিপত্য, আল জাজিরার প্রতিবেদন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বাণিজ্যের সময়ের শুরুতেই যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গুম খুনের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের সেনানিবাসের সাব জেলে পাঠানো হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। দুটি গুম এবং জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় আজকে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর মধ্যে তাদেরকে কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেনানিবাসের ভেতরের যে একটি ভবন, যেই ভবনটিকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে সরকার, সেই কারাগারেই 15 জন সামরিক কর্মকর্তাকে নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ আগের খবর যেটি বলি যে গুম ভিকটিম বেশ কয়েকজন তারা গণমাধ্যমের সামনে কথা বলেছেন ট্রাইব্যুনালের সামনে এসে। তারা যেটি বলেছেন যে দীর্ঘ সময় পরে হলেও গুমের সঙ্গে জড়িত সামরিক কর্মকর্তাদের বিচার শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, চিফ প্রসিকিউটর কার্যালয় এবং চিফ প্রসিকিউটরকে তারা ধন্যবাদ জানিয়েছেন, আদালতকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তাদের আক্ষেপটা হচ্ছে যে আসামিদেরকে কেন শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে নিয়ে আসা হলো সেটি নিয়ে তারা আক্ষেপ প্রকাশ করেছেন। একই সঙ্গে সেনানিবাসের ভেতরে কেন সাবজেল ঘোষণা করে সেখানেই কেন আসামিদেরকে ভিআইপি-ভাবে রাখা হচ্ছে সেটা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে গুমের ঘটনায় যারা এখনও পলাতক রয়েছেন তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য জোর দাবি তারা জানিয়েছেন। এবং আজকে বেশ কয়েকজন গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা তারা যেটি বলেছেন যে শুধুমাত্র এই গুটি কয়েক অপরাধীর জন্য পুরো সেনাবাহিনী দায়ী কখনোই হতে পারে না। দেশপ্রেমিক সেনাবাহিনী এই ধরনের অপরাধের সঙ্গে সামগ্রিকভাবে জড়িত নয়, শুধুমাত্র তারাই জড়িত হয়েছেন যারা সেনাবাহিনী থেকে বের হয়ে বিভিন্ন সংস্থায় গিয়েছেন, বিশেষ করে ডিজিএফআই, র্যাবে কর্মরত ছিলেন, সেনাপ্রধানের তত্ত্বাবধানে ছিলেন না, তারাই মূলত এই অপরাধগুলো করেছেন। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আর সেনাবাহিনীর বিরুদ্ধে যে কুৎসাগুলো রটানো হচ্ছে, যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে, সেখান থেকে জনগণ বিরত থাকার আহ্বান জানিয়েছেন গুমের শিকার সাবেক সামরিক কর্মকর্তা আব্দুল আহিল আজমি। তিনি এই দাবিটি জানিয়েছেন। এর আগে যেটি বলি যে গুমের 2টি মামলায়, অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিআইএফ সেল, এই 2টি সেলে যাদেরকে গুম করে রাখা হয়েছিল আওয়ামী লীগের সময়ে, সেই 2টি মামলায় গত 8 অক্টোবর 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে সাবেক এবং বর্তমান মিলিয়ে 25 জন সেনা কর্মকর্তা রয়েছেন। এবং এই ট্রাইব্যুনালের থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই আমরা দেখেছি যে সেনা সদর থেকে একটি ব্রিফিং করে জানানো হয় যে গুমের 2 মামলায় ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে সাবেক বর্তমান মিলিয়ে 15 জনকে তারা হেফাজতে নিয়েছেন। এরপরেই কিন্তু আজকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকে চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে এই 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেই মূলত ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যদিও আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন, তিনিও একসময় সামরিক কর্মকর্তা ছিলেন, তিনি যেটি বলেছেন যে এই আসামিরা আসলে নির্দোষ এবং এই আসামিরা আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়েই তারা আত্মসমর্পণ করেছে, তাদেরকে গ্রেফতার
গ্রেফতার করা হয়নি। এবং তিনি এও বলেছেন যারা প্রকৃত আসামি বা প্রকৃত অপরাধী তারা কিন্তু 5 আগস্টের পরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আর এখন যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে তারা অপরাধী নয়, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। যদিও আজকে তিনি 3টি আবেদন করেছেন। একটি আবেদন হচ্ছে যে এই 15 জন সামরিক কর্মকর্তার জামিন চেয়ে একটি আবেদন করেছেন এবং অনলাইনে অর্থাৎ কারাগার থেকে অনলাইনে হাজিরার সুবিধা চেয়ে একটি আবেদন করেছেন। সেই আবেদনের শুনানির দিন ধার্য করা হচ্ছে 20 নভেম্বর। আর রামপুরা এবং বনশ্রীতে জুলাই আন্দোলন চলাকালে যে 28 জন ছাত্র জনতাকে হত্যা করা হচ্ছে সেই মামলায় 2 জন সামরিক কর্মকর্তাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এর মধ্যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম রয়েছেন এবং আরেকজন সেনা কর্মকর্তা রয়েছেন, তাদেরকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের মামলার দিন ধার্য করা হয়েছে 5 নভেম্বর। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবার বাণিজ্য সংবাদ। সরকারি 4টি ব্যাংকের ঋণ খেলাপি দাঁড়িয়েছে 1.5 লাখ কোটি টাকায়। ফলে বেসরকারি খাতের মতো সরকারি ব্যাংকেরও সম্পদ মূল্যায়ন করার পরিকল্পনা নিচ্ছে সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। ওয়াশিংটন ডিসিতে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে ব্যাংকগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকে নিতে হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিগত কয়েক দশকে সরকারি, বেসরকারি ও বিদেশি মিলিয়ে 61টি তফসিলি ব্যাংকে প্রায় 20 লাখ কোটি টাকার আমানত থাকলেও এর 4 ভাগের 1 ভাগ নানাভাবে লুটপাটে বেহাত হয়েছে ব্যাংক থেকেই। এমন প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়া 5টি বেসরকারি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আরো কয়েকটি চলছে অডিট কার্যক্রম। এই অনিয়মের প্রতিযোগিতায় পিছিয়ে নেই সরকারি শীর্ষ ব্যাংকগুলো। গত ডিসেম্বরে রাষ্ট্রের 4 ব্যাংকের খেলাপি ঋণ ছিল 1,33,025 কোটি টাকা। জুনে তা দাঁড়িয়েছে 1,46,362 কোটি টাকায়। 6 মাসের ব্যবধানে এসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে 13,337 কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকে খেলাপি ঋণ 19,818 কোটি টাকা, জনতা ব্যাংকে 72,107 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এবার রাষ্ট্রীয় সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এই 4টি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। প্রাথমিকভাবে সরকারি 4টি ব্যাংকের সম্পদের অবস্থা পর্যালোচনা করলেও এসবের মধ্যে কোনো ব্যাংক একীভূত বা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সব সম্ভব নয়। সরকারি ব্যাংকের আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, এটা অবশ্য IMF-কে বলেছি এবং ওয়ার্ল্ড ব্যাংকও বলছে ওরা কারিগরি সহায়তা দেবে, কারণ ওই প্রফেশনাল অডিট ফার্মকে দিয়ে করা যায়, EY, KPMG, ওদের প্রাইস ওয়াটার, এবং ওরা এক্সপেন্সিভ আর কি, ওরা কারণ ওদের ব্যালেন্স শিট অনেক বড়, তো সেই হিসাবে ওরা করবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউটা করতে পারবো, এটা কয়েক মাস লাগবে, এটা করে ফেলবো। কিন্তু এটাকে একবার হাত দিয়ে এটা নতুন করে একেবারে মার্জ বা ইসে করা হয়তো একটু ডিফিকাল্ট হবে। অনিয়মে দিশেহারা বেসিক ও পদ্মা ব্যাংক নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই অন্তর্বর্তী সরকারের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বীমা দাবি মেটাতে কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা। তবে ব্যবসায়ীদের হুঁশিয়ারি, কোম্পানিগুলো গোজামিলের যুক্তি দাঁড় করালে মানবেন না তারা। পলিসির শর্ত পূরণ করা থাকলে টাকা পেতে বেগ পেতে হবে না বলে আশ্বাস দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ফরহাদুর রহমানের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ধীরে ধীরে ফুটে উঠছে টাকার অঙ্কে। প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে আমরা লিখিত রিপোর্ট পেয়েছি, তাতে আমাদের সংগঠনের যারা মেম্বার আছে তাদের 23 কোটি টাকার মালামাল পুড়ে গিয়েছে। শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা AIT, VAT এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। ঠিক কত টাকার মালামাল পুড়েছে এখনো সঠিকভাবে নিরূপণ না হলেও আমদানি রফতানিকারকদের দাবি বিপুল ক্ষতির বড় অংশ রয়েছে বীমার আওতায়। ইন্স্যুরেন্সটাই আসলে তার কিন্তু বিজনেসের একটা পার্ট। যদি সেটা 100% দেয়, সে কিন্তু নিরাপদ থাকতে পারে। আমরা অনুরোধ করব যে এইটা নিয়ে যেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বীমা থাকায় আর্থিক ক্ষতি কাটিয়ে কিছুটা সহজ হওয়ার ভরসা পেলেও বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, গোজামিল তথ্যের ভিত্তিতে বীমা কোম্পানিগুলো কোনো যুক্তি দাঁড় করালে তা প্রত্যাখ্যান করবে ব্যবসায়ীরা। কোনোভাবেই যেন কোনো তালবাহানা দিয়ে এই বীমার ক্লেম পরিশোধ করতে যেন বিলম্ব না করে, এটা অন্তত আমি বাণিজ্য উপদেষ্টা সহ সরকারের অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অনুরোধ করব। বীমা সংশ্লিষ্টরা বলছেন, পলিসির শর্ত কাভার করা থাকলে সহজেই দাবির টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা। এই
12,000 কোটি টাকারই 100% আসলে কাভারেজ আছে কিনা, তাহলে তো ব্যবসায়ীদের কোনো লসই নেই, বিমা কোম্পানিগুলো দিয়ে দেবে। আবার বিমা কোম্পানিগুলো কিন্তু শুধু যে তারা দেবে এমন না, এটা সাধারণ বিমা একটা অংশ দেবে আপনার রিইন্স্যুরেন্সের, আবার যদি বিদেশি কোনো কোম্পানির সাথে করে থাকে সেটাও পাবে। বিমার আওতায় থাকা পণ্য ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরিমাপে এরই মধ্যে কাজ শুরু করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। অনেক সময় দেখা যাচ্ছে যে রিইন্স্যুরেন্সের মানে যদি করা থাকে সাধারণ বীমা কর্পোরেশনের সাথে, সেই ক্ষেত্রে একটু দেরি হতে পারে অনেক সময়। তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো তাদের নিজেদের টাকা দিয়ে সেটেল করে তারপরে হচ্ছে SBCর সাথে যতটুকু একটু সময় লাগে কাগজপত্রে, সেটা তারা নিজেরাই সেই রিস্কটা কাভারেজ দিতে পারে। যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা লসের ব্যাপার, তো জিনিসটা যেন তাড়াতাড়ি কাভার হয় এই সময়ে, সেই ব্যাপারে অবশ্যই IDRA এর দিক নির্দেশনা থাকবে যে যাতে ক্লেমগুলো দ্রুত সেটেল করা হয়। যেসব ব্যবসায়ীদের বিমা করা নেই তাদের জন্য সরকারকে বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর দ্বিতীয় দিনের মতো চলছে আমদানি করা পণ্য খালাস। এই মুহূর্তে বিমানবন্দরের 9 নম্বর গেটে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পঞ্চম দিনে এসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে আমদানি করা পণ্য খালাস প্রক্রিয়া। আর যেহেতু স্বল্প পরিসরে আমদানি করা পণ্য খালাস চলছে, যে সেই কারণে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে আমদানিকারক প্রতিনিধিদের পণ্য পেতে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিমানবন্দরের 9 নম্বর গেটে। শুধুমাত্র এই গেট দিয়েই কিন্তু চলছে পণ্য খালাসের কাজ। যে দেখতেই পাচ্ছেন গেটের সামনে কিন্তু অনেক আমদানিকারক প্রতিনিধিরাই অপেক্ষা করছেন, যেহেতু একমাত্র এই 9 নম্বর গেট দিয়েই পণ্য খালাস হচ্ছে, তাই কিন্তু পণ্য পেতে তাদের কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে টিকা ও ওষুধের মতো যেসব জরুরি পণ্য তাপ নিয়ন্ত্রণের মধ্যে রাখা দরকার, সেগুলো পেতেও কিন্তু দেরি হওয়ার কথা বলছেন C&F এজেন্টরা। এছাড়া অগ্নিকাণ্ডের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পরিমাণে মালামাল আসছে তা বিমানবন্দরের 9 নম্বর ফটকের পাশেই কিন্তু বিমানের হ্যাঙ্গারে রাখা হচ্ছে। সেখানে কিন্তু NBR এর দাপ্তরিক কাজ শেষ করে মালামাল বের করতে হচ্ছে মালামাল বের করতে পারছেন ব্যবসায়ীরা। আর তবে অনেক বেশি পণ্য জমে যাওয়ার কারণে কিন্তু বেশ দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। এ কারণে কিন্তু অনেককে অনেক সময় ধরে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে কাঙ্ক্ষিত পণ্য পাওয়ার জন্য। আমরা এখানে আমদানিকারক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, C&F এজেন্টদের সঙ্গেও কথা বলেছি। তাদের কিন্তু অনেকেই কিন্তু গতকাল থেকে অপেক্ষা করছেন যে তাদের যে পণ্য এসেছে বিমানবন্দরে সেগুলো খালাস করার জন্য। আবার আগুনে যাদের মালামাল পুড়ে গেছে তারাও কিন্তু এসে অপেক্ষা করছেন, যদি তাদের কিছু মালামাল বেঁচে যায় সেগুলো খালাসের জন্য। যদি সেগুলো বেঁচে যাওয়া যে মালামালগুলো আছে সেগুলো যদি তারা ফিরে পেতে পারে, তারাও কিন্তু এই আশাতেও কিন্তু অনেকে কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে যাদের বিশেষ পদ্ধতিতে মালামাল এসেছে বিমানে, যেরকম ফ্রিজিং পদ্ধতিতে মালামাল এসেছে, যেগুলোর তাপ নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি, সেই মালামাল পেতে দেরি হওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু চিন্তার মধ্যে পড়ে আছেন যে মালামাল নষ্ট হয়ে যেতে পারে কিনা। এই ছিল আমার কাছে বিমানবন্দরের 9 নম্বর গেট থেকে সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দর্শক, আমরা দেখছিলাম কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর বর্তমান কার্যক্রমের চিত্র। তার আগে দেখেছি এই ঘটনায় বিমানে আমাদের সহকর্মী ফরহাদুর রহমানের প্রতিবেদন। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক SM নুরুজ্জামান। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিমানবন্দরের কার্যক্রম নিয়ে একটু আগে আমাদের সহকর্মীর একটি লাইভ দেখছিলাম। আমি শুরুতেই যে বিষয়টি জানতে চাইব, কার্গো ভিলেজের মতো এরকম একটা স্পর্শকাতর অবকাঠামো বা স্থাপনা যেটাই বলি না কেন, সেইখানে আসলে কোনো বিমা হয় কিনা সেই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে পরিষ্কার করেন। এখানে যে অগ্নিকাণ্ডটা ঘটেছে এটাও তো অবশ্যই দুঃখজনক। এটা অবশ্যই বিমা হয় এবং বিমা করা যায়। তবে আমরা গতকাল একটা পত্রিকার রিপোর্টে আমি যেটা দেখলাম, সেখানে 90%ই বিমা হয় নাই, মানে 10% বিমা হয়েছে কিনা একটু সন্দেহ করছেন। এটা খোদ সাধারণ বীমা কর্পোরেশনের একজন GM স্টেটমেন্টে দেখা গেল, যেখানে উনি বললেন যে 20 কোটি টাকার মতো বিমা হয়েছে। তো
তো 20 কোটি টাকা সেখানে বিমা হওয়া দরকার ছিল কমপক্ষে 20,000 কোটি টাকা বা 2,000 কোটি টাকার মতো বিমা, সেখানে 20 কোটি টাকা বিমা। তো এটা আসলে বিমা হওয়ার পরও আমরা মানে ইচ্ছাকৃতভাবে আমরা বুঝতে পারি সচেতনতার অভাবেই আমরা এই কাজটা আমরা করা হয়েছে। যেটা অনেকেই আসলে আমরা বুঝবো না, আমদানি রপ্তানির যে প্রক্রিয়াটা আছে সেই ক্ষেত্রে আসলে বিমাটা কীরকম হয় বা কিভাবে হয়? আমদানি রপ্তানি ক্ষেত্রে বিমাটা আপনি জানেন যে এটা তো মেরিনের আওতায় হয়। মেরিনে আপনার এই যে এখন যে আমরা ইয়ারে কিন্তু এখন এটা নিয়েও বিতর্ক আছে যে একটা আছে যে মানে আপনার নর্মাল বিমা, একটা হচ্ছে মানে আপনি যদি দেখেন যে আমরা যদি গাড়ি ইন্স্যুরেন্স করি সেখানে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে আমরা বেঁচে যাই, আবার যদি আমি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করি সেখানে কিন্তু আমাদের ড্রাইভার এবং যাত্রী সবটাই কভারেজ পায়। ঠিক আমদানি রপ্তানি ক্ষেত্রেই এখন আমরা যদি দেখা যায় যে খুব মানে এখানে পুরোটা করে থাকে এবং কার্গো সহ, তাহলে কিন্তু এটা পুরোর কভারেজটা পাওয়া যাবে। আর যদি একবারে নর্মাল যেটা যে এটা না হলেই মানে শিপমেন্ট পাবো না, তাহলে তো আর মানে পুরা কভারেজটা পাচ্ছে না। আবার অনেক সময় এটাও দেখা যায় যে এটা সম্পাদক যে আমরা ট্যাক্সের জন্য ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে আমরা কম মানে করি, মূল্যটাকে কম দেখাই দিই। তো এটা টাকাটা কিন্তু ব্যাংকিং চ্যানেলে দেয় না, অন্যভাবে আমরা হুন্ডির মাধ্যমে আমরা যদি দিই তখন কিন্তু আমি 5 টাকার মূল্য কিন্তু 5 টাকারই বিমা পাবো, সেখানে কিন্তু আর 10 টাকা করার সুযোগ নেই। এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে গেল, এর পরে আসলে আপনারা কি পরিমাণ বিমার দাবি এসেছে আপনাদের সদস্য প্রতিষ্ঠান? এটা এখনো আসলে মানে সব কোম্পানিতে আসবে, তো আসার পরে এটা আসলে যোগ হবে। এটা এখনো অ্যাকুরেটলি আসলে বলা খুবই অসম্ভব যে এটা যেটা আস্তে আস্তে এটা আরও 10-15 দিন পরে একবারে বলা যাবে। আবার এটা একটা বিষয় যে কেউ যেমন আসছে এখানে আবার ডাটাবেস দেখতে হবে, কার্ডটা খালাস করে নিয়ে গেছে, আবার কার্ডটা রয়ে গেছে, এগুলো ডাটাতে দেখে বোঝা যাবে যে কোনটা আসলে অ্যাকচুয়ালি ক্ষতিপূরণ হয়েছে। অনেক সময় যেটা হয় যে প্রিমিয়াম কমানোর জন্য গ্রাহকরা সঠিক তথ্য দেয় না, তো এই ক্ষেত্রে এরকম কোনো শঙ্কা আছে কিনা বা পরে তো কোনো বড় ধরনের জটিলতা দেখা দেয়? এটা আপনার আসলে এটা মানে সত্য ঘটনা, এটা আসলে মেরিনে হয় না কিন্তু ফ্যাক্টরিতে হয়। মানে ফ্যাক্টরিতে যখন আগুন লাগে তখন দেখা যায় কিছু ফ্যাক্টরির মালটাল সরাইয়া তখন আগুন লাগে, এটা করতে পারে। কিন্তু মেরিনে তো আপনি জানেন যদি কেউ যদি তদন্ত করে ঠিক মতে এটা কিন্তু বেরিয়ে আসবে যে আপনি কত টাকার আসলে টাকা ব্যাংক চ্যানেলের মাধ্যমে টাকা পাঠিয়েছেন আর কত টাকা মাল আসতেছে। তাহলে কিন্তু আপনার ইচ্ছা করলে সেখানে কম দেখানোর সুযোগ নাই, কিন্তু কম দেখানোর সুযোগ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কম দেখালে সেটা অন্য বিষয়, কিন্তু এমনি কম দেখানোর সুযোগ। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে বিমার সব ধরনের শর্ত না মেনেই আপনাদের কাছে দাবি করা হয়, তো ব্যবসায়ীরা বলছেন যে তারা বিমা করেছেন টাকা পাবেন, এর বাইরে কোনো যুক্তিতর্কে তারা আসলে যেতে চান না। এই বিষয়টা নিয়ে যদি কিছু। না, ব্যবসায়ীরা তো যদি এখন ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে তো ব্যবসায়ীরা তাদের বক্তব্য বলবে। এটা মানে সাধারণত আসলে বিমাটা আসলে যেমন আমরা এখন কথা বলছি এক মুহূর্তে ভূমিকম্প হতে পারে, কিন্তু আমরা কিন্তু চিন্তা করি না যে এটা ভূমিকম্প, এখন আগুন লাগতে পারে। তো ব্যবসায়ীরা কিন্তু চিন্তা করছে যে বারবারই তো শিফটেন্ট হয়ে যাচ্ছে, এখন তো আগুন লাগার মানে চিন্তা করে না, তো যতটুকু না করলেই হয় ততটুকু। এখন হয়তো বলতেছে যে না আমার টোটালি কাভারেজ আসছে, আসলে তো আপনাকে তো দায়িত্ব হচ্ছে যে আপনি পুরোটাকে পূরণ করে আপনি বুঝে শুনিয়ে তো করতে হবে। আমি যদি বুঝে শুনে না করি তাহলে তো ঠকার দায়িত্বটা তো আমাকেই নিতে হবে। এই জন্য ব্যবসায়ীরা এখন এটা তাদের আবেগের কথা, মানে কোম্পানিগুলো আর ব্যবসায়ীদের মধ্যে একটা চুক্তি আছে, সেখানে তাদের মানে ডকুমেন্ট আছে, ডকুমেন্টই ক্লিয়ার আছে যে এটা উনি কি। যেটা জীবন বীমা বলি আর সাধারণ বীমা যেটাই বলি না কেন, এমন পরিস্থিতিতে দেখে যে আর্থিক ঝুঁকি মেটাতে কতটা আসলে কার্যকর ভূমিকা রাখে, সেক্ষেত্রে বীমাকারীর ব্যয় বিনিয়োগত আমলে রাখা উচিত, সেই বিষয়টা নিয়ে যদি আপনি। আসলে বিমার তো আসলে এখন হচ্ছে সবচেয়ে মানে আপনি যদি জীবন বিমার কথা বলেন সবচেয়ে মানুষের নেতিবাচক হচ্ছে মানুষের আমরা ঠিকভাবে ক্লেম সেটেলমেন্ট করি না। তো এই যে ক্লেম সেটেলমেন্ট না করার কারণে মানুষ বিমা করে ঠিকই আবার তখন আবার সে ভয় পায়। আবার ধরেন যেই কিছু কোম্পানি যে দিচ্ছে 90% কোম্পানি কিন্তু ক্লেম দিচ্ছে, 10% দিচ্ছে না। তো 90% যে দিচ্ছে সেটা কিন্তু আমাদের প্রচারণা নাই, কেউ তো বলে না যে আমি টাকা পেয়েছি, এটা কিন্তু কিন্তু আমি যখন টাকা পাই না তখন কিন্তু সে ফেসবুকে লেখে, সে মিডিয়াকে বলে, আইন শৃঙ্খলা বাহিনীকে বলে, আইডিআরকে বলে, এফআইডিকে বলে। তো এই জন্য মানে আসলে ব্যয়টা আপনার জন্য ব্যয় সংকোচ না, আপনাকে বাজেটিংই করতে হবে যখন আপনি বিজনেস করেন আর জীবনযাত্রা করেন, যে আমার মৌলিক চাহিদার মধ্যে আমার বিমাটাও একটা নিয়ে আসতে হবে। কারণ আপনি দেখেন না পাশের দেশগুলোতে প্রচুর ভূমিকম্প হচ্ছে,
শুধু শুধু মানে আগুনে যে ক্ষতিগ্রস্ত হবে এমন তো না, অন্য অন্য কারণ তো হতে পারে, ঠিক আছে। আবার আরও কিন্তু একটা প্রবলেম আছে, এই যে ব্যবসায়ীরা কিন্তু এখানে একটা রিস্ক রয়ে গেছে। এইটা বিশেষ করে এয়ারপোর্টের বিষয়গুলো যদি আমরা বলি, সেখানে যে একটা কথা আপনি মিডিয়াতেও দেখেছেন, যে একটা কথা কিন্তু আসতেছে যে এখানে নাশকতা হতে পারে। যদি কোনো কারণে নাশকতা হয়, মানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয় আর তদন্তে এটা প্রমাণ হয়, তাহলে কিন্তু কোনো ক্লেমসই পাবে না তখন কিন্তু বিমা কোম্পানি না, রিইন্স্যুরেন্স কোম্পানি বলবে যে এই ধরনের অপশন তো আমরা রাখি নাই, এই ধরনের অপশন নেওয়া হয় না, এটা ইন্স্যুরেন্স আইন। ইচ্ছাকৃত যেমন আত্মহত্যার ক্ষেত্রেও একই কথা, সেক্ষেত্রে কোনো বিমা এটা পাবে না। তো তখন কিন্তু আরেকটা প্রবলেমে দাঁড়াবে। এই জন্য আসলে এগুলো আসলে এখন যে কথাগুলো আসছে, এই কথাগুলো কিন্তু মানে ঠিক থাকবে না মানে বাস্তবতায়। মানে এখন যদি নাশকতা প্রমাণ হয়, তাহলে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত বিমার যে দাবি করা হচ্ছে সেইটা হয়তো তারা না প্রমাণিত হলে এটা আসবে না, এটা ইনক্লুশন মধ্যে দেওয়া আছে, মানে এখানে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে বলা আছে। আপনি জীবন বিমার ক্ষেত্রে বলা থাকে আত্মহত্যা করলে ফার্স্ট ইয়ারে 1 বছরে আত্মহত্যা করলে আপনি ক্লেমস পাবেন না, আপনি নিজে নিজে যদি আপনি জীবন শেষ করে দেন, ঠিক আছে। হ্যাঁ, কেউ যদি আপনাকে মেরে ফেলে সেটা অন্য বিষয়, দুই ধরনের। তো এই জন্য আসলে এই বিষয়গুলো কিন্তু মানে এখন এই কথা কিন্তু আসছে, আমরা এটাও মিডিয়াতে দেখা। তো এই জন্য তদন্ত করলে আসলে মানে আসলে পাওয়া যাবে যে এত সিকিউর এলাকাতে আসলে কি হয়েছিল ঘটনাটা, ঠিক আছে। আমরা আলোচনা শেষ করব, তার আগে যদি আপনি সব মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বিমা নিয়ে। হ্যাঁ, বিমা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আসলে সময় টিভিকে ধন্যবাদ যে সময় টিভি এটা ভালো আয়োজন করেছে। আসলে দর্শকদেরকে উদ্দেশ্য করবো যে সেটা মানে নন লাইফ হোক আর লাইফ হোক, সব জায়গাতে বিমার সচেতনতা বাড়াতে হবে, আমাদেরকে বিমাতে আসতে হবে। কারণ আমরা যদিও বাংলাদেশের মানুষ নুনান্তে পান্তা পোড়ায়, তারপর বিমাটাকে যদি আমরা কভারেজ না করি, তাহলে দেখা যাবে যে আসলে আজকে যে এখানে আগুন লাগছে, আপনারা দেখেছেন বিমান বিধ্বস্ত হয়েছে এটা স্কুলে, তখন কিন্তু বিমা নিয়ে কথা আসছে যে শুধু পাইলটের বিমা ছিল, আর কোথাও বিমা মানে ছিল না। তা আমরা দেখেন যে কিছুদিন আগে ইউএস বাংলা যখন নেপালের দুর্ঘটনা ঘটছে, তখন বিমা নিয়ে কথা মানে আসছে। আমাদের এসব দুর্ঘটনা ঘটার আগে, এটা হওয়ার পরে এটা নিয়ে কথা হয়। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমরা চাই যে সবাই বিমাতে আসবে, এবং বিমাতে আসলেই দেশের অর্থনীতি ডেভেলপ হবে এবং জিডিপিতে কন্ট্রিবিউশন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। আপনাকে এবং সময় টিভিকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. নুরুজ্জামান। পটুয়াখালীর জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 2 আসামিকে 13 বছর করে এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে জেলা ও দায়রা জজ আদালতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই শহীদ কন্যা লামিয়া গণধর্ষণ ও আত্মহত্যা মামলার রায় সম্পন্ন হয়েছে। রায়ে 3 আসামিকে 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধর্ষণ মামলায় 3 জন আসামির মধ্যে 3 জনকেই কিন্তু 10 বছরের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাকিব মুন্সি, সিফাত মুন্সি এবং ইমরান মুন্সি 3 জনকেই এই রায় দেওয়া হয়েছে। পাশাপাশি সিফাত মুন্সি এবং সাকিব মুন্সি এই 2 জনকে পর্নোগ্রাফি আইনে আরও 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ সাকিব মুন্সি এবং সিফাত মুন্সিকে 13 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এবং এখানকার যে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রয়েছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই মামলার যে আসামি 3 জনই শিশু ছিলেন, শিশু থাকার কারণে 3 জনের মামলায় শিশু আইনে রায় প্রদান করা হয়েছে। এবং আজকের মামলার যিনি রায় প্রদান করেছেন তিনি হলেন পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন। আজকে আমরা সেই মামলাটি দেখেছি, রায় হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাল মামুন। আসলে আজকের আব্দুল্লাল নোমান, ওনার সঙ্গে আজকের যে বিচার হলো, এই বিচারে আসলে পরিবার সন্তুষ্ট কিনা, আপনারা ন্যায় বিচার পেয়েছেন কিনা? আসলে মূলত আমরা যদি ওই বিষয়টায় যাই, তাহলে নারী শিশু নির্যাতন দমন আইন 9-3 এবং পর্নোগ্রাফি আইন 2012-র 8-1 এবং 8-7, নারী শিশু নির্যাতন দমন আইনের 9-3 দ্বারা সর্বোচ্চ শাস্তি আছে মৃত্যুদণ্ড। এই জায়গাটায় যেহেতু শিশু আইনে তাদের বিচার হচ্ছে, শিশু আইনে স্পষ্টভাবে বলা আছে অপরাধীর অপরাধটা যেটাই হোক না কেন শিশু আইনের বিধান অনুসরণ করে তাকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত দেওয়া যাবে। যেহেতু বিবাদীরা শিশু, সেহেতু 10 বছর সর্বোচ্চ শাস্তি এ জায়গা থেকে কনফার্ম হয়েছে, 10 বছর দেওয়া হয়েছে। আমরা কথা বলছিলাম পটুয়াখালী
নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সঙ্গে। তিনি জানিয়েছেন যে শিশু আইনে যে সর্বোচ্চ বিচার, সেই বিচার আজকে পেয়েছেন, এটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখনো পর্যন্ত এই যে বাদীর ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলতে পারিনি, আসলে তারা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কিনা সেটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তো এতটুকুই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান সূচকের মিশ্র প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। আজকে এই মুহূর্তে 11টা 23 বাজে আমরা দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্সের সূচকের মান বেড়েছে 1.72 পয়েন্ট এবং সরিয়া সূচক যেটাকে বলি ডিএসইএস ইন্ডেক্স সেটির 0.353 সূচকের পয়েন্ট বেড়েছে এবং ডিএস30 ইন্ডেক্স যেটাকে বলছে বাছাই সূচকের মান সেটি হচ্ছে 3.327 পয়েন্ট বেড়েছে। এবং আজকে যদি দেখি আজকে ঢাকা পুঁজিবাজারে যে কোম্পানিগুলো শেয়ারের লেনদেন করছে সেখানে 130টি কোম্পানির শেয়ারের লেনদেন বেড়েছে এবং কমেছে 159টি এবং অপরিবর্তিত আছে 93টি কোম্পানির শেয়ারের লেনদেন। ঢাকা পুঁজিবাজারে আজকে যে কোম্পানিগুলো শেয়ার লেনদেন করছে আমরা যদি একটু দেখি যে শীর্ষে আসলে কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে, শুরুতেই দেখব প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আছে। এই কোম্পানির আজকে এই মুহূর্তে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 253 টাকায়, গতকালকে ছিল 244 টাকার একটু বেশি ছিল। এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি আছে সেখানে দেখতে পাচ্ছি ওরিয়ন ইনফিউশন, যার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি 482 টাকায় এবং গতকালকে ছিল 487 টাকা, অর্থাৎ আজকে কিছুটা কমেছে। এরপর খান ব্রাদার্স পিপি ওভেন যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটির আজকে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 105 টাকার একটু বেশি এবং গতকালকে ছিল 104 টাকা, অর্থাৎ কিছুটা আজকে বেড়েছে। এবং 4 নম্বরে যে দেখতে পাচ্ছি ডোমিনেন্স, তার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে এই মুহূর্তে 23 টাকায় এবং গতকালকে ছিল 23 টাকায়, অর্থাৎ একটু কমে গেছে আজকে। এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স 5 নম্বরে আছে, সেখানে দেখতে পাচ্ছি আজকে এই কোম্পানির প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 67 টাকায় এবং গতকালকে ছিল 68 টাকার একটু বেশি, অর্থাৎ আজকে কিছুটা কমেছে। অর্থাৎ ঢাকা পুঁজিবাজারের আজকের যে কোম্পানিগুলো শেয়ারের লেনদেন করছে তার মধ্যে আমরা 5টি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যের লেনদেনটা দেখলাম। তো এই ছিল আমার কাছে ঢাকা পুঁজিবাজারের সবশেষ খবর। যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 3টি ইউনিট পুরোপুরি বন্ধ রয়েছে। এতে লোডশেডিং এবং লো ভোল্টেজের কবলে পড়েছে দিনাজপুর অঞ্চলের মানুষ। প্রভাব পড়েছে শিল্প কলকারখানায়। বিস্তারিত জানাতে সদর উপজেলার গোপালগঞ্জ চাল কল মিল এলাকায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছে তার কাছে। যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া কয়লা খনির 3টি ইউনিটই কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদনও কিন্তু আর হচ্ছে না। এই বিদ্যুৎ উৎপাদন না হওয়ার কারণে এই অঞ্চলে কিন্তু আপনার লোডশেডিং এর যে মাত্রা বা লো ভোল্টেজ সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। বিশেষ করে আপনি বলবেন যে দিনাজপুর অঞ্চলটি হচ্ছে আপনার রাইস মিল এবং আপনার ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ওয়ার্কশপের জায়গা। এখানে আমরা দেখছি যে এই লোডশেডিং লো ভোল্টেজের কারণে আপনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা এবং শিল্প কলকারখানার যারা রয়েছে তারা যেটা জানিয়েছেন, যেহেতু দিনাজপুরের যে বেশিরভাগই আপনার শিল্প কলকারখানা পল্লী বিদ্যুতের আওতায় রয়েছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছেন, এইমাত্র তারা বলেছেন যে সারা দিনাজপুরে তাদের চাহিদা 120 মেগাওয়াট, কিন্তু তারা সরবরাহ পাচ্ছেন 65 থেকে 70 মেগাওয়াট। এই 65 এবং 70 মেগাওয়াট পাওয়ার কারণে তারা কিন্তু আপনার রেশনিং পদ্ধতিতে বিভিন্ন জায়গায় লোডশেডিংটা দিচ্ছেন এবং মিল এলাকায় তারা বলছেন যে প্রতিদিন তাদের 5 থেকে 6 ঘন্টা তারা লোডশেডিং এর কবলে পড়ছেন। এই কারণে মিলের যে উৎপাদন, বিশেষ করে দিনাজপুরে প্রায় অটো রাইস মিল রয়েছে 188টি এবং 1200 রয়েছে আপনার হাস্কির মিল। তারা যেটা বলছেন যে
উৎপাদন ব্যাহত হচ্ছে, পাশাপাশি যারা শ্রমিক রয়েছেন তারাও কিন্তু আপনার অবসর সময় কাটাচ্ছেন। এই কারণে তারা বলছেন যে বিদ্যুতের যে সমস্যা, সেই সমস্যাটা অনেকে বলছেন যে খুব দ্রুত সমাধানের জন্য তারা বলেছেন। এবং আরেকটি বিষয় যারা যেটা বলছেন যে আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে যেহেতু আপনার 1 নম্বর এবং 3 নম্বর ইউনিটটি আপনার উৎপাদন বন্ধ রয়েছে, মেরামতের কাজ চলছে এবং 1 নম্বর যেটি 125 মেগাওয়াট সম্পূর্ণ সেই তাপ বিদ্যুৎ কেন্দ্রের সেই ইউনিটটি পুনরায় চালুর জন্য তারা সব রকম ব্যবস্থা করছেন। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় 100 বছরের পুরানো চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশনে। দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার শিকার হয়ে আসছে স্টেশনটি। 1.5 দশকের বেশি সময় ধরে স্টেশনে নেই যাত্রী ছাউনি, নেই বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থাও। অবকাঠামো উন্নয়নের অভাবে থমকে আছে ভারত ও নেপালের সঙ্গে বাণিজ্যিক রেল যোগাযোগ। 1.5 দশকের বেশি সময় আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলওয়ে জংশনের যাত্রী ছাউনি। প্ল্যাটফর্মে খোলা আকাশের নিচেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। ব্রিটিশ আমলে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের জন্য নির্মাণ করা হয় আব্দুলপুর মালদা রেল লাইন। এই রেলপথে ব্যবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যে 125 একর জায়গায় গড়ে তোলা হয় আমনুরা রেলওয়ে জংশন। প্রায় 100 বর্ষ হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি জংশনে। স্থানীয়রা জানান, যাত্রী ছাউনি না থাকায় বৈরী আবহাওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের। বিশুদ্ধ পানি বা শৌচাগারও নেই স্টেশনে। আর ব্যবসায়ীদের দাবি, আমনুরা জংশনকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হলে মোংলা বন্দরের সঙ্গে ভারত নেপালের সরাসরি যোগাযোগ বাড়বে। না আছে কোনো টিন সেট যাত্রী ছাউনি, না আছে কোনো ভালো বিশ্রামাগার। বৃষ্টি হলে অনেক সমস্যা মানুষের, বুঝছেন? একটা ছাউনি নাই, আপনার টয়লেটের খুব প্রয়োজন। পরপর প্রায় 8টা-9টা লাইন, কিন্তু বেশিরভাগ লাইন পরিত্যক্ত। আমনুরা জংশন একটা বহু জায়গা, কিন্তু উন্নয়ন যে একটু হবে, তিল পরিমাণে একটু উন্নয়ন হয়নি। রেল ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত সহজভাবে আমরা ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো এবং আমরা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো গতিশীল হবে। যাত্রী ছাউনি, শৌচাগার ও সুপেয় পানি সহ অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের যে শেডের প্রবলেমটা ছিল, যে শেডটা আমাদের এখানে তৈরি হয়ে যাবে, সেটা টেন্ডারও হয়ে গেছে। শেডের সঙ্গে সঙ্গে আমাদের সুপেয় পানির ব্যবস্থা সেটাও হয়ে যাবে। আমনুরা জংশনে আপ ডাউন মিলিয়ে 10টি ট্রেন চলাচল করে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ছত্রাক, মাজরা পোকা ও ব্লাস্ট সহ নানা রোগে ক্ষতির মুখে পড়েছে নওগাঁর রোপা আমনের ক্ষেত। দিশেহারা চাষিরা কীটনাশক ব্যবহার করেও পাচ্ছেন না সুফল। কৃষি বিভাগ বলছে, এবার অধিক বৃষ্টি ও পরে প্রখর রোদের কারণে এমন প্রভাব পড়েছে কৃষিতে। উদ্বিগ্ন চাষিদের পরামর্শ দিচ্ছেন তারা। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকের রিপোর্ট। দূর থেকে দেখলে মনে হবে পেকে গেছে ধান, কাছে গেলে দেখা যায় হলুদ হয়ে শুকিয়ে গেছে গাছ, শীষগুলো ফাঁকা, গোড়ায় পচন ধরেছে, পাতায় ছত্রাকের দাগ। এভাবেই নওগাঁর মাটি নষ্ট হয়ে যাচ্ছে রোপা আমন ধান। ধানের ক্ষেতে ছত্রাক, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, ব্লাস্ট সহ নানা রোগবালায় দিশেহারা চাষিরা। জেলা সদর ছাড়াও মহাদেবপুর, মান্দা, আত্রাই, নিয়ামতপুর, পোরশা, পত্নীতলা, রানীনগর উপজেলার প্রায় সব জায়গায় দেখা দিয়েছে একই চিত্র। আর মাত্র 15 দিন পর ধান কেটে ঘরে তোলার কথা ছিল। এর আগেই মাঠে শুরু হয়েছে ফলন বিপর্যয়। চাষিরা বলছেন, বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কাজ হচ্ছে না। 7 বার ওষুধ দিয়ে পানি হচ্ছে আর ধান নয় কি হচ্ছে, ধানে এইরকম পাতা ফসকা পরে নষ্ট হয়ে যাচ্ছে। এই কীটনাশক ভালো না হলে ধানও উঠবে না, মরে যাচ্ছে, পোকা লাগছে, বিভিন্ন ধরনের পোকা। কৃষি বিভাগ বলছে, অধিক বৃষ্টি আর পরের প্রখর রোদ এবারের আমন মৌসুমে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে, ফলে বাড়ছে রোগবালাইয়ের প্রভাব। টেম্পারেচার প্রাদুর্ভাবটা একটু বেশি থাকাতে একটু বেশি মনে হচ্ছে। এই বিষয়ে আমাদের কৃষি বিভাগ অর্থাৎ উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে বিধি মোতাবেক, সরকারি বিধি মোতাবেক, এবং সার্বিকভাবে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা তারা মাঠ পর্যায়ে রয়েছে। চলতি মৌসুমে জেলায় 1,94,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 লাখ মেট্রিক টন ধান। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।
আন্তর্জাতিক শেফ দিবস উপলক্ষে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হলো কালিনারি প্রতিযোগিতা। ডিপ্লোমার সহযোগিতায় ও শেফস চয়েসের পার্টনারশিপে গেল 18 থেকে 20 অক্টোবর পর্যন্ত 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 72 জন প্রতিযোগী অংশ নেন। স্যালাড, মেইন কোর্স ও ডেজার্ট এই 3 বিভাগে তাদের দক্ষতা মেলে ধরেন। 20 অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইয়েদ মোহাম্মদ আলী, ডিপ্লোমার প্রতিনিধি মোহাম্মদ শাফায়েত উজ্জামান রিফাত, নিউজিল্যান্ড ডেইরির লুৎফর মান্নান ও জয়নাল আবেদিন ও শেফস চয়েসের মেজবাউদ্দিন তালুকদার। দেশের সৌন্দর্য ও সৃজনশীল খাতের অন্যতম বৃহৎ আয়োজন রিভাইভ প্রেজেন্টস BSOAB হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভাল শেষ হয়েছে। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই আয়োজন করে বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন দেশি বিদেশি সৌন্দর্য বিশেষজ্ঞ নারী উদ্যোক্তা, শিল্পোদ্যোগী ও গণমাধ্যম প্রতিনিধিরা। উদ্বোধন করেন সৌন্দর্য সেবা খাতের পরিচিত অগ্রদূত সৈয়রা মঈন। উদ্বোধনী পর্বে অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা। এতে অংশ নেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট AHM শফিকুজ্জামান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের CEO মালিক মোহাম্মদ সাইদ, BSOB প্রেসিডেন্ট কানিজ আলমাস খান। অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান চালিয়েছে তিতাস। মঙ্গলবার ঢাকা মহানগরীর মানিকনগর, মান্ডা, আহমেদবাগ, রাজারবাগ, বাসাবো, বাগানবাড়ি এলাকা সহ বিভিন্ন স্পটে এই অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ 3-এর উপমহাব্যবস্থাপক সহ সংস্থাটির কর্মকর্তারা। অভিযানে বেশ কয়েকটি ভবনে থাকা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে রাজধানীতে 28টি টিম অভিযান চালাচ্ছে। এ সময় কারো বকেয়া রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববাজারে দুগ্ধ জাতীয় পণ্যের দাম কমছে। গ্লোবাল ডেইরি ট্রেড GDTর চলতি মাসের দ্বিতীয় নিলামে মিলেছে এই তথ্য। 2 সপ্তাহের ব্যবধানে গড় মূল্যে কমেছে 1.4%। সবচেয়ে বেশি কমেছে মোজারেলার দাম। চাহিদা ও যোগানকে সামনে রেখে বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে। গ্লোবাল ডেইরি ট্রেড GDTর অক্টোবরের দ্বিতীয় নিলামে বেড়েছে অংশগ্রহণকারীর সংখ্যা, তবে কমেছে বিক্রির পরিমাণ। প্রতিবেদনে দেখা যায় 165 জনের অংশ নেওয়া নিলামে 40,621 টন পণ্য কেনাবেচা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে $3,881। গড়ের দাম কমেছে 1.4%। নিলামে নিউজিল্যান্ডের খামার মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়া দুধের দাম কমেছে 2.4%। টন প্রতি গড় মূল্য নেমেছে $3,610। আর ননি ছাড়া গুঁড়া দুধের দাম 1.6% কমে প্রতি টনের গড় মূল্য পড়েছে $2,599। আগের নিলামের মতো এবার সবচেয়ে বেশি কমেছে মোজারেলা পনিরের দাম। এতে দেখা যায় 5.3% কমে বিক্রি হয়েছে $3,230। মাখনের দাম 0.8% কমে নেমেছে $6,662। চেডারের দাম 1.8% কমে দাঁড়িয়েছে $4,758। বিপরীতে বেড়েছে আর্দ্রতামুক্ত মিল্ক ফ্যাটের দাম। পণ্যটির দাম 1.5% বেড়ে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $7,038। সাইফুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের জোর প্রচেষ্টা সত্ত্বেও আগামী 1 দশকের মধ্যে বিরল খনিজ বাণিজ্যে চীনের আধিপত্য কমানো সম্ভব হবে না। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে বৈশ্বিক ঋণের 70% ও প্রক্রিয়াকরণের 90%ই চীনের নিয়ন্ত্রণে। চীনের আধিপত্য কমাতে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় $8.5 বিলিয়ন বিরল খনিজ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের এই চুক্তিকে চীনের বিরুদ্ধে কৌশলগতভাবে বড় বার্তা হিসেবে দেখছেন অনেকেই।
এবার এই চুক্তি ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন জানান, খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলো শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা নেবে। এটাই বৈশ্বিক অর্থনীতির স্বাভাবিক পথ। চীনের এ বার্তায় কোনো শঙ্কা প্রকাশ পায়নি, বরং নিজেদের অর্থনৈতিক সামর্থ্যের উপর দৃঢ় বিশ্বাস স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী চীনের বিরল খনিজের ওপর নির্ভরতা কমাতে পশ্চিমা দেশগুলোর সময় লাগবে কমপক্ষে 1 দশক। কারণ চীন শুধু খনিই নয়, খনিজ প্রক্রিয়াকরণ, পরিশোধন ও ম্যাগনেট উৎপাদনের পুরো শৃঙ্খল নিয়ন্ত্রণ করে রেখেছে। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র বছরে প্রায় 10,000 টন এবং ইউরোপ 25,000 টন বিরল খনিজ চুম্বক চীন থেকে আমদানি করে। এ চাহিদা আগামী দশকে আরও বহুগুণে বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে অস্ট্রেলিয়ার মজুদ চীনের তুলনায় প্রায় 7 ভাগের 1 ভাগ। ফলে দেশটি এককভাবে চীনের প্রভাব কমাতে পারবে না। প্রতিবেদনে আরও জানানো হয়, ওয়াশিংটন ও তার মিত্রদের হাতে বিশ্বের 35 থেকে 40% খনিজ মজুদ থাকলেও প্রক্রিয়াকরণ সক্ষমতা মাত্র 10 থেকে 15%। এর মধ্যেই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের রেয়ার আর্থ ম্যাগনেট রফতানি কমে গেছে প্রায় 29%। চীনের কঠোর রফতানি নিয়ন্ত্রণের পর টানা দ্বিতীয় মাসে এই পতন ঘটে। এ কারণেই গাড়ি, চিপস ও ইলেকট্রনিক্স শিল্পে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমা দেশগুলোতে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শাটডাউন তুলে নিতে ডেমোক্রেটদের অযৌক্তিক দাবির কাছে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, রিপাবলিকানরা এই অচলাবস্থা কাটানোর যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু ডেমোক্রেটদের কারণে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। অক্টোবরের প্রথম দিন থেকেই কার্যত বন্ধ যুক্তরাষ্ট্রের সব সরকারি কার্যক্রম। বাজেট অনুমোদন না হওয়ায় বিভিন্ন দফতরের প্রায় 9 লাখ কর্মী এখন বেতনহীন বা ছুটিতে। অনেকে আবার কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করছেন। বিশ্লেষকদের মতে চলমান অচলাবস্থা এখন পর্যন্ত দেশটির ইতিহাসের তৃতীয় দীর্ঘতম সরকারি শাটডাউন। স্থবির হচ্ছে প্রশাসনিক সেবা, এতে অনেক কর্মী পাচ্ছেন না বেতন ভাতা। মঙ্গলবার হোয়াইট হাউসে এক মধ্যাহ্নভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই অচলাবস্থার দোষ আবারও ডেমোক্রেটদের ওপর চাপান। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তার প্রশাসন কোনো অযৌক্তিক দাবির কাছে জিম্মি হবে না। শুরু থেকেই আমাদের বার্তা খুবই সহজ, আমরা তাদের এই উদ্ভট পরিকল্পনার সমর্থন করব না। সিনেটে সবসময় বাজেটের মেয়াদ বাড়ানোর জন্য ভোট দেয়া হয়। ডেমোক্রেটরা দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় বাধা তৈরি করতে চাইছে, কারণ আমরা সব দিক দিয়েই খুব ভালো করছি। অন্যদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, এই অচলাবস্থার জন্য 50% যুক্তরাষ্ট্রের নাগরিক রিপাবলিকান নেতৃত্বকেই দায়ী করছেন, যেখানে 43% দোষ দিচ্ছেন ডেমোক্রেটসদের। তবে আশ্চর্যের বিষয়, এই সংকটেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা 2% বেড়ে 42% দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি মূলত রিপাবলিকান ঘাঁটিতে তার দৃঢ় সমর্থনের ফল। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শাহজালালে কার্গো ভিলেজে আগুনে বিপুল ক্ষয়ক্ষতি, বীমা দাবি যাচাইয়ে মাঠে নিয়ন্ত্রক সংস্থা। খোড়া যুক্তি মানবেন না ব্যবসায়ীরা, শর্ত পূরণে সহজেই অর্থ পাওয়ার আশ্বাস। সরকারি 4 ব্যাংকে খেলাপি ঋণ 1.5 লাখ কোটি টাকা সম্পদ মূল্যায়নে মাঠে নামছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকেই নিতে হবে, জানালেন অর্থ উপদেষ্টা। এবং চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশনে অবকাঠামো সংকট, থমকে আছে ভারত নেপালের সঙ্গে বাণিজ্যিক ট্রেন যোগাযোগ। স্টেশনে নেই যাত্রী ছাউনি, বিশুদ্ধ পানি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।